মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। একটা অচেনা মেয়ে ওকে খুঁজছিল জানতে পেরে একটু অবাকই হলো অশ্রুত। তার উপর মেয়েটার কণ্ঠে সেই মালা যেটা ও দিয়েছিল টেপিকে। অশ্রুত জিজ্ঞাসা করল, আমায় খুঁজছিল মানে? বুঝলাম না। চারু বলল, অনেক কথা, তুমি খেয়ে নাও, আমি বলছি। এতক্ষণ চারু যে টেবিলে বসেছিল সেই টেবিলে গিয়েই বসল ওরা দুজন। আলাপের শুরুতে চারু একবার নিজের পরিচয়টা দিয়ে নিল। চারু বলল, একটা অদ্ভুত কারণে আমি তোমার খোঁজ করছি। তুমি হয়তো শুনলে হাসবে, কিন্তু আমি কিছুতেই শান্তি পাচ্ছিলাম না তোমাকে না খুঁজে পাওয়া পর্যন্ত। কি কারণ শুনি, নাও তো হাসতে পারি। চারু ওর গলা থেকে মালাটা খুলে টেবিলের উপর রেখে বলল, এই মালাটা চিনতে পারছো? হ্যাঁ, পারছি তো। ওটা তোমার গলা দেখেই আমি বেশ অবাক হয়ে গিয়েছিলাম। মালাটা আমাকে টেপি দিয়েছে, কিন্তু এখানে সেটা ম্যাটার করে না। এই মালাটা কি তোমার? অশ্রুত একটু ধন্দে পড়ল চারুর প্রশ্ন করার ধরন দেখে। বাইরে ততক্ষণে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে। শোঁ শোঁ বেগে উত্তরে হাওয়া ঠান্ডার পাহাড় নিয়ে ঝাঁপিয়ে পড়ছে বোলপুরের আনাচে কানাচে। চারুর প্রশ্নের উত্তর না দিয়ে ঘুরিয়ে পাল্টা প্রশ্ন করল অশ্রুত। কেন বলো তো? চারু বলল, দেখো, আমি ভুল বুঝো না, আমি তোমাকে জেরা করতে আসিনি, কিন্তু এই মালাটা পরার পর থেকে আমি বড় অদ্ভুত দিন কাটাচ্ছি। আচ্ছা, এই মালাটা পরে তুমি কখনো ঘুমিয়েছ? হুম, আমি মালাটা পরিনি কোনোদিন। আর এটা আমার মালা না, আমার এক বান্ধবীর মালা। তাহলে তুমি জানো না? এই মালাটা পরে আমি 1 সপ্তাহ ঘুমাচ্ছি। তুমি বিশ্বাস করবে না, আমি বড় অদ্ভুত স্বপ্ন দেখছি। চন্দ্রাবতীর নাম শুনেছো তুমি? হ্যাঁ, শুনেছি। আমি সেই চন্দ্রাবতীর স্বপ্ন দেখছি, তার জীবনের স্বপ্ন। এই মালাটা হয়তো চন্দ্রাবতীর মালা। চন্দ্রাবতীকে এই মালাটা তার প্রেমিক জয়ানন্দ দিয়েছিল, যে তাকে পরে বিট্রে করেছিল। চারুর কথা শুনে অবাক হয়ে থমকে গেল অশ্রুত। হ্যাঁ, কি বলছো তুমি? এই মালা গলায় দিয়ে তুমি চন্দ্রাবতীর স্বপ্ন দেখেছ? হো হো করে হেসে উঠল অশ্রুত। আরে তুমি একটু বেশি ভাবছো, বুঝলে? বাংলা নিয়ে পড়ছো যখন, তোমার সিলেবাসে চন্দ্রাবতী আছে, আর ওখান থেকেই স্বপ্নগুলো আসছে। এসব মালা টালা কিচ্ছু না। চারু এবার মরিয়া হয়ে উঠল। সে বলল, বেশ, মানলাম, আমার সিলেবাসে চন্দ্রাবতী আছে, আমি ওর সম্পর্কে আগে থেকে জানি, তাই আমি স্বপ্নগুলো দেখছি। এর সঙ্গে এই মালার কোনো সম্পর্ক নেই। কিন্তু তুমি তো কোনোদিন আমার সিলেবাসে ছিলে না। শুধু তুমি না, তোমরা 5 বন্ধু। আমি তোমাদের নাম জানি না, কিন্তু তোমাদের দেখেছি আমি। তোমাদের একজনের বিয়ে হয়ে গেছে, সে তোমাদের মধ্যে একজনকে ভালোবাসত। আমি তোমাদের এই স্বপ্নটা খুবই অস্পষ্ট দেখেছি, কিন্তু আমি দেখেছি। এইবার নড়ে চড়ে বসলো অশ্রুত। কি বললে? আমাদের স্বপ্ন? হ্যাঁ, সম্ভবত তোমাদেরই। তোমরা 5 বন্ধু তো, একই কলেজে পড়তে। কলেজটা বিশ্বভারতী নয়, শহরটা বোলপুর না। স্বপ্নটা যতই ঝাপসা হোক, যদি বোলপুর হতো আমি ঠিক চিনতে পারতাম। এটা অন্য কোনো শহর, তুমি বলো। অশ্রুত ঘাড় নাড়ল। হ্যাঁ, আমরা 5 বন্ধু ছিলাম, শিলিগুড়ির একটা কলেজে পড়তাম। কিন্তু তুমি এসব কি করে জানলে? চারু উত্তেজিত কণ্ঠে বলল, বললাম তো, আমি স্বপ্ন দেখেছি তোমাদের নিয়ে। তোমাদের নাম, চেহারা ঘুম ভাঙার পর আমি মনে রাখতে পারি না, কিন্তু ঘটনাগুলো আমার আবছা মনে থেকে যায়। আর কি কি দেখেছো তুমি? দেখেছি, আমি অনেক কিছুই দেখেছি, কিন্তু কিন্তু তোমাদের নিয়ে দেখা স্বপ্নটা আমার মনে থাকে না পুরোটা ঘুম ভাঙলে। সেই কারণে আমি পুরোটা বলতে পারবো না। একবার তোমরা কোথাও ঘুরতে গেছিলে না? ফেরার পথে একটা ছেলের সঙ্গে তোমাদের কেউ একজন ফোন নম্বর এক্সচেঞ্জ করেছিল, তাই তো? ফোন নম্বর এক্সচেঞ্জ? বোকার মতো চারুর দিকে তাকালো অশ্রুত। ওরা 5 জনে একবারই গিয়েছিল ফুটসিলিং। ফেরার পথে মহুয়া নেমেছিল ওরা। ওই সময় ওরা ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক ঘুরছিল। কে ফোন নম্বর এক্সচেঞ্জ করেছিল তখন? আমি আর সুতপত নই, তমালিকাও নয়, কারণ তখন ওর সদ্য প্রেম হচ্ছে। তাহলে নীলিমা নইলে মিথিলা। মনে মনে ভাবল অশ্রুত। অশ্রুতকে গভীর ভাবনায় তলিয়ে যেতে দেখে ছটফটানি বাড়ল চারুর। সে জিজ্ঞেস করল, কি ভাবছো? হ্যাঁ, ওই ফোন নম্বর এক্সচেঞ্জের ঘটনাটা আমিও জানতাম না। আচ্ছা শোনো, আমি তোমাকে বিশ্বাস করছি, তোমার কথাগুলো বিশ্বাস করছি, আমি তুমি যা বলছো আমি সবটাই বিশ্বাস করছি, কিন্তু
তুমি আমাকে কেন বলছো এসব? সেটা আমি নিজেও জানি না আমি কেন তোমাকে এগুলো বলছি, কিন্তু আমার মনে একটা কেমন কু ডাকছে। চন্দ্রাবতীর কাহিনীর শেষে কি হয়েছিল তুমি জানো তো? অশ্রুত ঘাড় নাড়ল। হ্যাঁ জানি। চারু বলল, আমার মনে হচ্ছিল তোমার সঙ্গেও বুঝি এমন কিছু হবে বা হয়েছে। অশ্রুত যত চারুর কথা শুনছিল তত অবাক হয়ে যাচ্ছিল। এই মেয়েটা কিভাবে জানো ওদের ব্যাপারে অনেক কিছু জানে। অশ্রুতর এটাও মনে হতে লাগলো মিথিলার ব্যাপারে যে একটা মিসিং লিঙ্ক ওরা খুঁজেও কখনো পায়নি, পুলিশকে হাজার বলেও বিশ্বাস করাতে পারেনি, সেই মিসিং লিঙ্কটা এই মেয়েটার কাছে আছে। অশ্রুত বলল, এটা আমার বন্ধু মিথিলার মালা। আমি ছিলাম তোমার স্বপ্নের ওই ছেলেটা যার প্রেমিকার বিয়ে হয়ে গিয়েছিল। ওর নাম সুতপা, আর বাকি দুজনের নাম নীলিমা আর তমালিকা। চারু জিজ্ঞেস করল, এরা সবাই কোথায়? মিথিলা কোথায়? অশ্রুত বলল, মিথিলা আর বেঁচে নেই। বছর 3 আগে মহানন্দায় ডুবে মারা গেছে। এই মালাটা ওরই মালা ছিল। ও এটা মেলা থেকে কিনেছিল। বেশ কয়েকবার আমি দেখেছিলাম ওকে এই মালাটা পরে ঘুমোতে। জিজ্ঞাসাও করেছিলাম 2-1 মালা পরে কেন ঘুমোস। ও বলেছিল ঘুম ভালো হয় মালাটা পরলে। কোনো স্বপ্নের কথা বলেনি তখনও আমাদের, তবে তোমার কথা শুনে মনে হচ্ছে যে হ্যাঁ ও স্বপ্ন দেখত, হয়তো চন্দ্রাবতীর স্বপ্নই দেখত। ফুটসিলিং ঘুরতে গিয়ে একবার একটা মনেস্ট্রির নাম দেখে ও বলেছিল যে এটার নাম আমি আজ থেকে দিলাম পাতুয়ারি। তখন আমি কথাটা ধরতে পারিনি, আমি খেয়ালও করিনি অতটা। আজ তুমি বলার পর আমার মনে পড়ল যে চন্দ্রাবতীর গ্রামের নাম পাতুয়ারি, ফুলেশ্বরী নদীর পাশের গ্রাম। তার মানে মিথিলাও তোমার মতো স্বপ্নগুলো দেখেছিল। কথাগুলো বলতে বলতে ক্রমে ভারী হয়ে এলো অশ্রুতর চোখ। আচ্ছা তুমি কোথায় উঠেছ? চারু বলল, এই সামনের একটা হোটেলে। অশ্রুত বলল, কাজ না থাকলে আমার ফ্ল্যাটে চলো। এইভাবে এ কথা হবে না, ফ্ল্যাটে গিয়ে বসে কথা বলা যাবে। তোমার অসুবিধা না থাকলে তুমি আমার ফ্ল্যাটেই রাতে থাকতে পারো। আমাদের 2টো ঘর আছে, একটাতে আমি থাকি আর একটাতে আমার এক দিদি। দিদি এখন বাড়িতে, ওই ঘরটা ফাঁকাই আছে। খাবারের বিল মিটিয়ে উঠে পড়ল অশ্রুত। চারুও চলল ওর সঙ্গে। বৃষ্টি থেমে গেছে এতক্ষণে। বৃষ্টি পরবর্তী হালকা গরম ঠান্ডা মেশানো একটা বেদনা বিধুর হাওয়া ছুঁয়ে যাচ্ছে চারুর শরীর। অশ্রুতর ফ্ল্যাটে যাওয়া নিয়ে দ্বিতীয়বার ভাবেনি চারুলতা। যে রহস্যের দাবা খেলায় ও আটকে পড়েছে, অশ্রুত তারই একটা গুটি, গুরুত্বপূর্ণ গুটি। হোটেল থেকে ব্যাগটা নিয়ে রাস্তায় এসে দেখল সাইকেলে স্ট্যান্ড করে অশ্রুত সিগারেট টানছে। অশ্রুত বলল, আমার সাইকেলে ক্যারিয়ার নেই, চলো হাঁটতে হাঁটতে যাই। কঙ্কালীতলা রাস্তায় আমার ফ্ল্যাট, বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়ে, বেশি সময় লাগবে না। 15 মিনিট পর একটা 3 তলা বাড়ির সামনে এসে দাঁড়ালো ওরা দুজন। দরজা ঠেলে ভেতরে ঢুকে অশ্রুত চারুকে ডাকল, এসো ভেতরে এসো। অশ্রুতর পিছন পিছন মেন গেট দিয়ে বাড়ির ভেতরে ঢুকলো চারু। বাড়িটার সামনে একটা ছোট্ট উঠোন। অশ্রুত বলল, আমি 1 তলায় ভাড়া থাকি, এসো। ফ্ল্যাটের দরজা খুলে দিয়ে অশ্রুত চারুকে বলল, তুমি ভেতরে গিয়ে বসো, আমি সাইকেলটা গ্যারেজ করে আসছি। কোনো কথা না বলে ড্রয়িং রুমে ঢুকলো চারু। বেশ ছিমছাম ঘর। একপাশের দেওয়ালে একটা আয়না, তার নিচে একটা প্লাস্টিকের র্যাক, অন্যদিকে একটা টেবিল আর 2টো প্লাস্টিকের চেয়ার। টেবিলের উপর ছড়িয়ে ছিটিয়ে রাখা কিছু বই আর একটা ফটো ফ্রেম। টেবিলের পাশের দেওয়ালে একটা কাঠের বুকশেলফ, আর এক্কেবারে এই পাশের দরজা লাগোয়া দেওয়ালে একটা কাঠের আলমারি, সম্ভবত জামা কাপড় রাখার। চারু গুটি গুটি পায়ে গিয়ে ফটো ফ্রেমটা তুলে নিল। যেটা সে আন্দাজ করেছিল সেটাই। অশ্রুত আর 4টে মেয়ে আছে ফটোতে। ব্যাকগ্রাউন্ডে কোনো এক বৌদ্ধ গুম্ফা। ইতিমধ্যে অশ্রুত এসে ঘরে ঢুকল। চারুর হাতে ফটো ফ্রেমটা দেখে বলল, হ্যাঁ ওইটাই ছিল আমাদের ঘুরতে যাওয়ার ফুটসিলিং।
ওই যে দেখো ডান দিকের যে মেয়েটা, ও হচ্ছে তমালিকা, তারপর ওই যে আমি, তারপর সুতপা, তারপর নীলিমা, আর ওই যে একেবারে শেষে বাঁদিকে ও হচ্ছে মিথিলা। চারু একবার ভালো করে মুখগুলো দেখল, মনে করার চেষ্টা করল এমন কোনো মুখ সে স্বপ্নে দেখেছে কিনা, যদিও কিছুই তার মনে পড়ল না। অশ্রুত জিজ্ঞাসা করল, সিগারেট খাও তুমি? ফটো ফ্রেমটা টেবিলের উপর রেখে একটা চেয়ার টেনে সেটাতে বসে চারু বলল, হ্যাঁ খাই। অশ্রুত চারুর দিকে একটা সিগারেট এগিয়ে দিল, নিজেও একটা ধরালো। খানিকক্ষণ চুপচাপ সিগারেট টানার পর অশ্রুত বলল, তুমি যে কথা আজ আমায় বললে, বিশ্বাস করো দিনের বেলা হলে এই কথা আমি বিশ্বাস করতাম না। বিশ্বাস করা তো দূর, পাত্তাও দিতাম না, কারণ আমি এসব অতিলৌকিক অলৌকিক ব্যাপারে বিন্দুমাত্র বিশ্বাস রাখি না। কিন্তু আজ রাতে জানি না তোমাকে আমার বিশ্বাস করতে ইচ্ছে করছে। এতক্ষণ তো খাপছাড়া ভাবে শুনলে, এবার আমি বলি পুরো ঘটনাটা শোনো, তারপর যদি তোমার কোনো প্রশ্ন থাকে তাহলে করো। চারু ঘাড় নাড়ল। হ্যাঁ বলো। অশ্রুত বলল, আমরা 4 বন্ধু ছিলাম, আমি, সুতপা, নীলিমা আর মিথিলা। ওরা 3 জন মেয়ে আর আমি একাই একটা ছেলে। কিভাবে আমি ওদের এত কাছের বন্ধু হয়ে গেছিলাম আমি নিজেও জানি না। এই নিয়ে আমার অন্য বন্ধুরা আমাকে খোঁটা দিত, মজা করত। আমি এসবে কোনোদিনই পাত্তা দিইনি। শিলিগুড়ি টাউন থেকে 40 কিলোমিটার দূরে বাঁশগা নামে একটা গ্রামে আমি বড় হয়েছিলাম। একেবারে বাংলাদেশ বর্ডার লাগোয়া একটা জায়গা। ওখানেই আমার বাড়ি, স্কুলিং। কলেজে উঠে আমি শিলিগুড়ি চলে আসি। তখন আলাপ হয় তমালিকার সঙ্গে। মিথিলা, সুতপা আর নীলিমা একটাই মেসে থাকতো, তমালিকা থাকতো অন্য একটা মেসে, আর আমি থাকতাম ওদের দুটো মেসের মাঝামাঝি রাস্তায় একটা মেসে। প্রায়ই আমরা আড্ডা দিতে সুতপাদের মেসে চলে যেতাম, কারণ ওদের মেস মালকিন অঞ্জনাদি বেশ ক্যাজ মহিলা ছিলেন। এসব খুব একটা পাত্তা টাত্তা দিতেন না। আমাদের জীবন এমনিতে দারুণ চলছিল। আমরা 5 জন ছিলাম একেবারে 5 রকমের। নীলিমা বেশ বাস্তববাদী, সুতপা চুপচাপ, মিথিলা ভাবুক, আর আমি একটু ভাবুক আর বাস্তববাদীর মিক্স। আর তমালিকা রোম্যান্টিক যুগের ড্যামসেল ইন ডিস্ট্রেস। আমি আর সুতপা একটা সম্পর্কে ছিলাম দীর্ঘদিন ধরে। মিথিলা ছাড়া আর কেউই জানতো না সেটা। যতদিন না সুতপার বিয়ে ঠিক হলো ততদিন। ওই সময় আমার কান্নাকাটি দেখে বাকি 3 জন জানতে পারে পুরো ব্যাপারটা। আমি যা বলছি এগুলো মোটামুটি 5 বছর আগের ঘটনা। আমাদের জীবনে সুতপার বিয়ে ঠিক হয়ে যাওয়ার আগে পর্যন্ত তেমন কোনো ঝামেলাই ছিল না। আমরা সবাই পাখির মতো উড়ে বেড়াচ্ছিলাম। ঝর্ণাও বোধহয় কোনোদিন এতটা স্বাধীন ছিল না যতটা আমরা তখন ছিলাম। তবে হ্যাঁ, আমরা কোনোদিন আমাদের স্বাধীনতার অপব্যবহার করিনি। আর তুমি এটা ভেবো না যে আমরা যা খুশি তাই করতাম। আমরা 5 জন পড়াশোনা বেশ ভালোই ছিলাম, কিন্তু ওই যে সুতপার বিয়ে ঠিক হয়ে গেল, তারপর থেকে আমাদের জীবনে বিপর্যয় নামলো। তা না এত দূর বলে থামলো অশ্রুত, একটা সিগারেট ধরালো, তারপর আবার বলা শুরু করলো। তো সুতপার বিয়ে ঠিক হলো, ততদিনে তমালিকার প্রেম ভেঙে গেছে। এদিকে মিথিলা একটা প্রেম করব করছে প্রশান্ত নামের একটা ছেলের সঙ্গে। সম্ভবত মিথিলা আর প্রশান্তই ওই নম্বর এক্সচেঞ্জ করেছিল ফুডসিলিং থেকে। এর কিছুদিন পর মিথিলার সঙ্গে ওর বাবা দেখা হয়ে গেল। মিথিলার বাবা, মানে মিথিলা যখন খুব ছোট ছিল ওর মাকে ডিভোর্স দিয়ে অন্য এক মহিলার সঙ্গে সংসার শুরু করেছিল। সেই থেকে মিথিলা আর কোনোদিনই ওর বাবাকে দেখেনি। 2 দিন ওর সঙ্গে বাবার দেখা হয়েছিল। শেষ যেদিন ওর বাবার সঙ্গে ওর দেখা হয় তার পরের দিন মিথিলার বাড়ি যাওয়ার কথা। ওই দিন বিকেলে আমরা জানতে পারি যে বছর 20-21 একটা মেয়ের ডেড বডি পাওয়া গেছে মহানন্দার জলে। মেয়েটার কোনো পরিচয় মেলেনি। আমরা তো তখনও বুঝিনি যে ওটা মিথিলার বডি। আমরা ভেবেছি ও বাড়িতে। আর তখন তো এসব ফ্রি কলিং সিস্টেম ছিল না, প্রয়োজন ছাড়া কেউ কাউকে কল করতাম না। মিথিলা যদিও বলেছিল যে পরদিন ফিরে আসবে, এটা আর কখনো ও এলো না। তখন আমি কল করলাম মিথিলার বাড়িতে। কাকিমা তো আমার কথা শুনে কাকিমা বলল যে মিথিলা তো বাড়িতে আসেইনি। আর তখন আমার বুকটা ছ্যাঁত করে উঠল। আমি আর সময় নষ্ট না করে নীলিমা তমালিকাকে সঙ্গে নিয়ে থানায় চলে গেলাম। চারু খেয়াল করল দ্রুতই অশ্রুতর চোখে জল ভরে আসছে।
চেষ্টা করেও নিজের অনাগত কান্না থামিয়ে রাখতে পারল না অশ্রুত। কাঁদতে কাঁদতে সে বলল, মর্গে গিয়ে আমরা তিনজনই বন্ধুর লাশ আইডেন্টিফাই করেছিলাম আমরা। তারপর আমরা ওর বাড়িতে খবর দিই। আবার বেশ কিছুক্ষণ নীরবতা নেমে আসে অশ্রুতর ঘরে। মিনিটখানেক পর সেই শীতল নীরবতা ভেঙে চারু প্রশ্ন করল, কোথায় পাওয়া গিয়েছিল মিথিলা ডেড বডি? অশ্রুত বলল, সেটাই অদ্ভুত জানো তো। ওর বাড়িতে যাওয়ার কথা, তাও বাসে করে, আর ওর ডেড বডি মিলেছিল শালুগাড়া মনেস্ট্রির কাছে, ঠিক উল্টো দিকে। ও সেদিন বাড়ি যাচ্ছিল না, অন্য কোথাও যাচ্ছিল। পুলিশ কি বলেছিল? পুলিশ তো প্রথমে এটাকে অ্যাক্সিডেন্ট বলেই চালিয়েছিল। সেদিন দুপুরে খুব বৃষ্টি হয়েছিল, ঝোড়ো বৃষ্টি, আর মিথিলা সাঁতার জানত না। পুলিশের বয়ান অনুযায়ী কোনোভাবে হয়তো মিথিলা নদীর আশেপাশে ঘুরতে গেছিল, আর তখন ঝড় আসে আরও পা ফসকে পড়ে যায়। তারপর আর উঠতে পারেনি। কোনো তদন্ত হয়নি। কি আর তদন্ত হবে? কাকিমা একটা শখের ভিতর ছিলেন, আর তিনি রাজি হননি কোনো কাটাছেড়া করার। মেয়ে তো আর ফেরত আসবে না তার কাছে, তাই উনি থেমে যেতে বলেছিলেন পুলিশকে। আমরা বন্ধুরা যদিও একটা রিকোয়েস্ট করেছিলাম থানায়, কিন্তু বাড়ির লোক না বলে দিয়েছে, তাই পুলিশ আমাদের কথা শোনেনি। চারু জিজ্ঞাসা করল, তোমাদের কারোর প্রতি সন্দেহ ছিল? দেখো, সন্দেহ ছিল সেটা বলতে পারবো না, তবে একটা খটকা ছিল মনে। না, একটা না, 3টে খটকা ছিল মনে। প্রথম খটকাটা প্রশান্তকে নিয়ে, যার কথা 2-1বার মিথিলা আমাদের বলেছিল, যার ছবি পর্যন্ত আমরা কোনোদিন দেখিনি। মিথিলার মৃত্যুর পর সেই প্রশান্ত কোথায় হাওয়া হয়ে গেল? শিলিগুড়ির ছেলে, তার প্রেমিকা মারা গেছে, একবার কি সে প্রেমিকার বান্ধবীদের সঙ্গে যোগাযোগ করতো না? অথচ ছেলেটা পুরো কর্পূরের মতো হাওয়া হয়ে গেল। মিথিলা বলেছিল প্রশান্ত আলিপুর দুয়ারে পড়ে। আমরা পরে ওখানে খোঁজ নিয়েছিলাম। যে কজন প্রশান্তকে পাওয়া গিয়েছিল তাদের একজনের বাড়িও শিলিগুড়িতে ছিল না। এমনকি তারা মিথিলাকে চেনেও না, নাম পর্যন্ত শোনেনি। তাছাড়া আমি আর তমালিকা প্রশান্তকে না দেখলেও নীলিমা প্রশান্তর ছবি দেখেছিল। ওই চেহারার কাউকে আলিপুরদুয়ার ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারে খুঁজে পাওয়া গেল না। আর 2 নম্বর খটকাটা ছিল যে মিথিলার ফোনটা পাওয়া যায়নি। পুলিশ বলেছিল নদীর যা স্রোত, হয়তো ভেসে চলে গেছে কোথাও। আর আর 3য় খটকা জিজ্ঞেস করল চারু। আর একটা সিগারেট ধরালো অশ্রুত। চারুর দিকেও এগিয়ে দিল একটা। তারপর অশ্রুত বলল, 3য় খটকাটা আর কিছুই না, মিথিলার বাবা। ভদ্রলোক 2 দিনের জন্য উদয় হয়ে আবার ডুব মেরেছিলেন। মিথিলার মৃত্যুর পর শ্মশানে এক পলক ওকে দেখেছিলাম, ব্যাস ওইটুকুই। তারপর ওকে আর কোনোদিন দেখিনি। পুলিশকে জানানোর চেষ্টা করেছিলাম আমরা, আমাদের খটকাগুলো পুলিশ পাত্তাই দিল না। তবে একটা উড়ো খবর শুনেছিলাম আমরা, অবশ্য এমন একজনের মুখে যাকে অবিশ্বাস করা যায় না। যেদিন মিথিলা ডেড বডি পাওয়া গেল তার পরের দিনই আমরা বডি আইডেন্টিফাই করেছিলাম। সেদিন সকালে একজন মধ্যবয়স্ক লোক থানায় এসেছিল অফিসার ইনচার্জের সঙ্গে কথা বলতে। অনেকক্ষণ নাকি কথা হয়েছিল ওদের। খবরটা আমাদের দিয়েছিল নীলিমার এক পরিচিত, সে সদ্য কনস্টেবল হিসেবে জয়েন করেছিল থানায়। ওই লোকটা যে কে তা আমরা জানি না। চেহারার যা বর্ণনা দিয়েছিল ছেলেটা, তাতে মনে হয়েছিল মিথিলার বাবা। জানি না ঠিক কিনা, শুধু এটুকু জানি যে দ্যাট ওয়াজ নট অ্যান অ্যাক্সিডেন্ট। এটা অ্যাক্সিডেন্ট ছিল না, কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ নেই। আমাদের যেটা মনে হয়েছিল, ওই দিন মিথিলা বাড়ি যাওয়ার আগে কারোর সঙ্গে দেখা করতে গিয়েছিল। যেখানে ওর ডেড বডিটা পাওয়া গেছে তার কিছুটা আগে একটা জায়গা আছে, একটা ঘাট। ওখানে আমরা এর আগেও গেছি। মিথিলা ওখানেই গেছিল, আমি 100% শিওর। এখন দেখো, যুক্তি যা বলে যে বাবার সঙ্গে দেখা করতে কেউ ঘাটে যাবে না। তাছাড়া আগের দিন সন্ধ্যাবেলা মিথিলা বলেছিল যে মাকে না জানিয়েও বাবার সঙ্গে আর দেখা করবে না। তাহলে বাকি রইল একজনই, প্রশান্ত। প্রশান্তর সঙ্গে দেখা করতে মিথিলা ওখানে গিয়েছিল। হয়তো ওদের মধ্যে ঝগড়া হয়েছিল, হাতাহাতিও হতে পারে।
হয়তো প্রশান্তই ওকে ঠেলে ফেলে দিয়েছিল, কিংবা হাতাহাতির সময় স্লিপ করে ও নিজেই পড়ে যায়। মিথিলা মারা যাওয়ার পর আমাদের জীবনটা কেমন হারিয়ে গেল। আমরা তিনজন আর সেভাবে নিজেদেরকে খুঁজে পেলাম না। অনার্স শেষ করে আমি বোলপুরে চলে এলাম। তমালিকা পড়াশোনা এক প্রকার ছেড়েই দিল। মেয়েটা বড্ড ইমোশনাল ছিল তো, আর আমরা একটু বাস্তববাদী ছিলাম, বুঝেছিলাম যে জীবনটাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে, কিন্তু ও বোঝেনি, তাই আর এগিয়েও নিয়ে যেতে পারেনি। সেই থেকেই কেমন ট্রমাটাইজড হয়ে আছে। এখনো মিথিলার শোকে কান্নাকাটি করে একা একা বসে। অনেকবার বলেছি ওকে যে আমার কাছে চলে আয়, কিন্তু আসবে না। নীলিমা এখন শিলিগুড়িতে আছে, ওখানেই পড়াশোনা করছে, সামনের বছর ওর বিয়ে। আচ্ছা, মালাটা তোমার কাছে কি করে এলো? আমি যখন মিথিলা জিনিসপত্র গুছিয়ে দিতে ওদের মেসে গিয়েছিলাম, তখন দেখি হঠাৎ ড্রেসিং টেবিলের ড্রয়ারে এই মালাটা পড়ে আছে। মনে হলো মিথিলা যেন আমার জন্যই মালাটা রেখে গেছে। আমি চলে এলাম মালাটা সঙ্গে নিয়ে। তারপরে এই মাস তিনেক আগে টেপিকে দেখে আমার মনে হলো যে ওর গলায় মালাটা সত্যিই ভালো মানাবে। আর তাছাড়া মালাটা আমাকে যন্ত্রণার নাক পাশে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল প্রতি মুহূর্তে। এতদূর বলে অশ্রুত থামল, তারপর বলল, এবার বলো, তোমার কি কি প্রশ্ন আছে বলো। চারু বলল, না, কিছু প্রশ্ন নেই, তবে একটা অনুরোধ আছে। কি অনুরোধ বলো। চারু বলল, আমাকে একবার শিলিগুড়ি নিয়ে যাবে? তুমি ওখানে গিয়ে কি করবে? আমিও জানি না আমি কি করব, কিন্তু আমার মন বলছে ওখানে আমার যাওয়ার দরকার। চলো কাল যাই, নীলিমাকে আসতে বলো। তুমি কি করতে চাইছো বলো তো? বিশ্বাস করো, আমি নিজেও জানি না আমি কি করতে চাইছি। হয়তো প্রশান্তকে খুঁজে বের করতে চাইছি, নয়তো মিথিলার বাবাকে জেরা করতে চাইছি, আমি জানি না। অশ্রুত করুণ হাসল। তুমি কি পাগল? এটা সিনেমা নয়, বাস্তব জীবন এটা একটা। চারু বলল, দেখো, এই ডায়লগটা বহু সিনেমায় বহুবার শুনেছি, আমি জীবনেও 2-3 বার শুনেছি। এটা যেমন আমি মানি, তেমন এটাও মানি যে আমি যাব। অশ্রুত বলল, আচ্ছা ঠিক আছে, চলো কালকেই চলো। যাবে যখন, তখন আর দেরি করে কি লাভ। আমি নীলিমাকে বলছি, আর তমালিকা তো ওখানেই আছে। সে রাতে আবার মালাটা পরে ঘুমলো চারু। সে খুব করে চাইছিল মিথিলার স্বপ্নটা যেন স্পষ্ট হয়, কিন্তু শেষ পর্যন্ত সেটা হলো না। মিথিলার স্বপ্ন সেই আগের রাতের মতোই ঝাপসা রয়ে গেল। ঘুমানোর আগে অবশ্য যাওয়ার প্ল্যানটা সেরে নিল ওরা। হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস চেপে নিউ জলপাইগুড়ি, ওখানেই নীলিমা আসবে। তারপর ওকে সঙ্গে করে নিয়ে কোনো একটা বাসে চেপে শিলিগুড়ি। অশ্রুত বলল, তোমার জন্য অনেকদিন পর আমি বাড়ি যাচ্ছি। এত বছর শিলিগুড়ির কথা মাথায় এলে বিভীষিকা কাজ করত, এখনো করে, কিন্তু আমার মন বলছে তোমার ওখানে যাওয়াটা দরকার চারু। চারু বলল, আমারও তাই মনে হচ্ছে। নয়তো কেন এমন স্বপ্ন আমি দেখবো বলো? তোমাদের আমি চিনি না, জানি না, তবু আমি দেখছি এই স্বপ্নগুলো। সে রাতে আর কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়ল দুজনে। চারুলতা বহু জায়গায় ঘুরলেও এখনো পর্যন্ত উত্তরবঙ্গে ঘোরা হয়ে ওঠেনি ওর। অনেকবার প্ল্যান হলেও শেষ পর্যন্ত ক্যান্সেল হয়ে গেছে। ও হিমালয় দেখেছে, কিন্তু সেটা পশ্চিম দিকের হিমালয়। কাশ্মীর, মুসৌরি, নৈনিতাল, কাঞ্চনজঙ্ঘা ও এখনো দেখেনি। এবার গিয়েও যে দেখতে পাবে তেমনটা নয়। ওরা যাচ্ছে শিলিগুড়ি সদরে। তাছাড়া এমন একটা কাজেও যাচ্ছে যে কাজের কোনো আগা মাথা নেই। কি করবে ওখানে গিয়ে তা চারু নিজেও ঠিকঠাক জানে না। সকাল 11:30টার দিকে বোলপুরে স্টপেজ দেয় হলদিবাড়ি। আজ মিনিট 20 লেট করে 11:40-এ স্টপেজ দিল। ওরা দুজনেই একটা চেয়ার কোচে উঠে পড়ল। গাড়ি বেশ ফাঁকাই ছিল। এখন টিটিকে পেলেই হয়। স্টেশন থেকে ওরা রিজার্ভ টিকিট পায়নি, ফলে এখন টিটিই ভরসা। গত রাতের স্বপ্নগুলো কেমন তালগোল পাকিয়ে গিয়েছিল চারুর। ট্রেনে যেতে যেতে সেটাইও ভাবছিল। হঠাৎ করেই
এই অচেনা অজানা কলকাতা থেকে বহু দূরের 4-5টা মানুষ ওর এত চেনা হয়ে উঠল যে হুট করে ডিসিশন নিয়ে নিল শিলিগুড়ি যাবে। এখনো চারুর বাড়িতে কিছুই জানে না, বাবা কিছুই বলবেন না সেটা চারু জানে, জিজ্ঞেসও করবেন না কোনোদিন কেন গেছিলে, যদি নিজে থেকে চারু না বলে। ভয় যত ওর মাকে নিয়ে, মা বড্ড প্রশ্ন করে। মনে মনে ভাবল চারু, মা যখন জানবে আমি এবার শুধু বোলপুর না, কলকাতা থেকে প্রায় 700 কিলোমিটার দূরে হিমালয়ের কাছে চলে এসেছি, না জানি আমায় ঠিক কি কি বলে বকবে। ট্রেন হরিশ্চন্দ্রপুর ছাড়িয়ে কিষানগঞ্জের দিকে এগোচ্ছে। পূর্ব ভারতের অন্যতম একটা ব্যস্ততম স্টেশন এই কিষানগঞ্জ। অশ্রুত বলল, আমরা কিন্তু এখন বিহারে আছি। এটা বাংলা না? হাসলো অশ্রুত। উত্তর বাংলায় যেতে হলে রেল তোমাকে বিহারও ঘুরিয়ে নিয়ে যাবে, বুঝলে? নিউ জলপাইগুড়িতে নীলিমাকে পাওয়া গেল। স্টেশনের বাইরেই ও দাঁড়িয়েছিল। অশ্রুত নীলিমাকে আগে থেকে কিছু জানায়নি, এবার সামনাসামনি পরিচয় করিয়ে দিল নীলিমা আর চারুর। নীলিমা বলল, কিছু খেয়ে বাস ধরবি তো? অশ্রুত বলল, হ্যাঁ ভাই, বড্ড খিদে পেয়েছে, চ। ঘড়ি দেখে নীলিমা বলল, চল তাহলে কিছু খাওয়া যাক, আমিও কিছু খাইনি দুপুরের পর। খেয়ে দে, তারপরে বাস ধরবো। আর চৈতালিকে বলে রেখেছি ওর ফ্ল্যাটে গিয়ে উঠবো। কথাটা বলে হেসে ফেলল অশ্রুত আর নীলিমা। এত রাতে সমস্যা হবে না তো? না না, কোনো সমস্যা হবে না। চৈতালি বরকে জানিস তো? অশ্রুত বলল, না। কে? আরে আমাদের রঞ্জন। অশ্রুত বলল, ওই ঘাঁটুটা শেষ পর্যন্ত চৈতালিকে পটিয়ে ফেললো। রঞ্জন আর সেরকম ক্যালানে নেই। আচ্ছা বেশ, সে গিয়ে দেখা যাবে। চল কিছু খেয়ে নি, আর তোর সঙ্গে অনেক আলোচনা করার আছে। কি কথা, এই ফোনে তো আর্জেন্ট বলে কাটিয়ে দিলি, এখন বল। না, এখন এভাবে বলা যাবে না, বাসে উঠি তারপরে বলবো। সেই রাতে স্টেট বাসের 34 নম্বর সিটে আধ ঘুমন্ত অবস্থায় শেষ স্বপ্নটা দেখল চারু। অন্য দুটো সিটে তখন অশ্রুত চাপা কণ্ঠে পুরোটা বুঝিয়ে বলছে নীলিমাকে, আর মাঝে মধ্যে নীলিমা অবাক চোখে চারুর দিকে তাকাচ্ছে। চারু কিছুক্ষণ আধশোয়া হয়ে ওদের কথা শুনছিল। তারপর কখন যে তন্দ্রা মতো এসে গেছে তা সে নিজেও জানে না। স্বপ্নের জগতে জেগে উঠতে উঠতে চারু দেখল একটা প্রকাণ্ড মন্দিরের ভিতরে চারু বসে আছে। তার পরনে আশ্রমবাসী নারীদের শাড়ি। এইমাত্র স্নান করেছে সে। চুপচাপ চোখ বুজে এক মনে শিবের স্তোত্র পড়ছে। সামনে একটা শিবলিঙ্গ, তার ডান পাশে একটা পোড়া মাটির রাম মূর্তি, আর বাম পাশে রাধাকৃষ্ণ। চারু যেখানে বসে স্তোত্র পাঠ করছে তার বাঁ পাশে ডাঁই করে রাখা লেখার সরঞ্জাম, পুঁথিপত্র। সারা ঘর ভরে যাচ্ছে ধূপের গন্ধে। বেশ কয়েকটা মোমবাতিও জ্বলছে ইতস্তত। স্তোত্র পাঠ করতে করতে ক্রমশ নিজের গভীরে হারিয়ে যেতে লাগল চারু। চারু নাকি চন্দ্রাবতী, নাকি মিথিলা, নাকি অন্য কেউ? এই উত্তর এই মুহূর্তে আর কেউ জানে না। কেই বা এই স্বপ্ন দেখছে, আর কেই বা এই স্বপ্ন দেখাচ্ছে, তা এখন আর আলোচনার বিষয় নয়। শুধু স্বপ্নটাই এখন গুরুত্বপূর্ণ। বহুদূর থেকে ফুলেশ্বরীর স্রোতের চাপা গর্জন ভেসে আসছে। এখন শ্রাবণ মাস, ফুলে ফেঁপে উঠছে ছোট্ট ফুলেশ্বরী নদী। স্রোতের বেগে সে এখন যে কোনো বড় নদীকেই টেক্কা দিতে পারে। মহাকালের জীবন মৃত্যুর চক্র পেরিয়ে 3টি বিন্দু এখন মিলিত হয়েছে এই শিব মন্দিরের গভীরে। এরা কেউ কাউকে চেনে না, নাকি চেনে? না চেনার ভান করে আছে।
এমন তো হতেই পারে এই পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, আমরা সবাই সবাইকে চিনি। আমাদের মনের গোপন অলিন্দে একই হাওয়া বাতাস, একই নদীর জল বয়ে যায়। হয়তো সেই সূত্রে চন্দ্রাবতী চেনে মিথিলাকে, আর মিথিলা চেনে চারুলতাকে। বাইরে যেন কিসের আওয়াজ হচ্ছে, কে যেন ক্রমাগত ধাক্কা মারছে মন্দিরের দরজায়। যখন স্নান সেরে মন্দিরে ফিরছিল চন্দ্রাবতী, তখন সে দেখেছে চারধার কালো করে মেঘ জমে আছে। যে কোনো মুহূর্তে এক অতিপ্রাকৃত ঝড় আছড়ে পড়বে পাতুয়ারি গ্রামের উপর। এই আওয়াজ হয়তো সেই ঝড়ের হাওয়ার দাপট, নয়তো কে এখন দরজা ধাক্কা দেবে। বাড়ির লোক জানে এখন চন্দ্রাবতী ধ্যানে বসে, কোনো অবস্থাতেই তারা এভাবে দরজায় আঘাত করবে না। আর গ্রামের লোক বিনা কারণে কেনই বা এমন আকুল আগ্রহে দরজা ধাক্কা দেবে। চন্দ্রাবতী উঠল না নিজের জায়গা ছেড়ে, ধ্যান ছেড়ে। মনের যে গভীর গোপন আকাশে সে বিচরণ করে বেড়াচ্ছিল, আবার সেখানেই ফিরে গেল। তার আর খেয়াল রইল না বাহ্যিক জগতে কোথায় কি ঘটছে। সারাদিন এভাবেই কাটল তার। বিকেলের শেষ প্রান্তে যখন তার ধ্যান ভাঙল, ততক্ষণে ঝড় থেমে গেছে। আকাশ আবার পরিষ্কার। মলিন রাঙা সূর্যটা ফুলেশ্বরীর ওপাশে নারকেল গাছের আড়ালে লুকিয়ে পড়ছে ধীরে ধীরে। মৃদু পায়ে মন্দির থেকে বাইরে এলো চন্দ্রাবতী। সে দেখল চারদিকে ঝড়ের তাণ্ডব চিহ্ন এখনো বেশ স্পষ্ট। নদীর ধারের রাস্তার পাশের কচি খেজুর গাছটা উপড়ে নিয়েছে ঝড়। একরাশ পাতা এসে জমেছে ওর মন্দিরের উঠোনের চাতালে। এই পাতাগুলোর দিকে তাকিয়ে হঠাৎ একটা বিশেষ জিনিসের ওপর দৃষ্টি আটকে গেল চন্দ্রাবতীর। আঁতকে উঠল সে। বুকের মধ্যে হাজারটা ডঙ্কা বেজে উঠল যেন। একটা তাজা ঝুমকো জবা ফুল ওই সমস্ত পাতার স্তূপের মাঝে আলগোছে শুয়ে আছে। চন্দ্রাবতীর মন্দিরের আশেপাশে কোথাও ঝুমকো জবা গাছ নেই। সে ইচ্ছে করেই লাগায়নি। এই ফুল তাকে তার কিশোরী জীবনের স্মৃতি মনে করিয়ে দেয়। মনে করিয়ে দেয় জয়ানন্দের স্মৃতি। জয়ানন্দের বড় প্রিয় ছিল এই ফুল। আজ এত বছর পর এই ফুল মন্দিরের উঠোনে এলো কি করে? ধন্দে পড়ে গেল চন্দ্রাবতী। তাহলে কি না, তা কিভাবে সম্ভব? জয়ানন্দ তো আর এখন বেঁচে নেই। যে আছে সে জয়নাল। নদীর ওপারের কোনো এক শহরে আসমানির সঙ্গে সংসার করছে সে। সে লোক কেনই বা চন্দ্রাবতীর এই নির্জন একাকী মন্দির প্রাঙ্গণে আসবে? তাহলে কি ঝড় উড়িয়ে এনেছে এই ফুল? এরকম অজস্র যুক্তি প্রতিযুক্তি দাঁড় করালেও নিজের মনের শঙ্কা কিছুতেই কাটছিল না। ধীর অথচ দ্বন্দ্ব কাতর পায়ে মন্দিরের উঠোনে নামল সে। এগিয়ে চলল সেই পাতার স্তূপের দিকে যেখানে ফুলটা পড়ে আছে। সযত্নে ফুলটা হাতে নিল চন্দ্রা। এমন সময় তার নজরে পড়ল আরও একটা ঝুমকো জবা। উঠোন ছাড়িয়ে একটু সামনে মন্দিরের মূল ফটকের পাশে পড়ে আছে। আবার কেঁপে ওঠে চন্দ্রার মন। এবার আর কোনো যুক্তিতেই কাঁপুনি থামে না। এই ফুল ঝড় উড়িয়ে আনেনি। হঠাৎ চন্দ্রাবতীর মনে পড়ে সেই আকুল দরজাঘাতের কথা।
ওটা তাহলে ঝড়ের হাওয়া ছিল না। অজানা আশঙ্কায় শিউরে ওঠে চন্দ্রা। কি মনে হয় দ্রুত ও পা চালালো ফুলেশ্বরীর ঘাটের দিকে। মন্দির পেরিয়ে একটা বাঁক ঘুরলেই ঘাটটা দেখা যায়। বাঁক পেরোতেই চন্দ্রা দেখল একটা ছোট্ট ডিঙা প্রায় ভেঙে চুরে পড়ে আছে নদীর ঘাটের পাশে। নির্ঘাত ঝড়ের আঘাত সহ্য করতে পারেনি ওই ডিঙাটা। এই ডিঙাটা তো সকালে এখানে ছিল না, তাহলে কখন এলো? আবার আশঙ্কায় দুলে ওঠে চন্দ্রাবতীর হৃদয়। তাড়াতাড়ি হেঁটে সে ঘাটে নেমে গেল। সদ্য শেষ হওয়া ঝড়ের চিহ্ন সারা ঘাটে এখনো লেগে আছে। আশেপাশের গাছের ডালপালা, নদীর থেকে ছিটকে উঠে আসা কুচো মাছ, শামুক, ভাঙা ঝিনুকের খোল, পানশ্যাওলা সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ঘাটের উপর। অসতর্ক পায়ে সেসব মারিয়ে সামনে এগিয়ে গেল চন্দ্রাবতী। তার মন এখন অন্যদিকে। ঘাটের যে ধাপের পর জল শুরু হয়েছে, সে ধাপে নামতেই থমকে গেল চন্দ্রার পা। জলের মধ্যে সাদা ধুতি জড়িয়ে আধ ডুবন্ত অবস্থায় ও কে শুয়ে আছে? জয়ানন্দ। চন্দ্রা যেন ঝাঁপিয়ে পড়ল জয়ানন্দের শরীরের উপর। জলের উপর তুলে নিজের কোলের উপর রাখল ওর মাথা। নাকের সামনে আঙুল নিয়ে বোঝার চেষ্টা করল শ্বাস এখনো চলছে কিনা। সেটা বুঝতে না পেরে বুকে কান পাতল সে। না, নিঃশ্বাসের কোনো সাড়া শব্দ নেই। দীর্ঘ যুগের জমে থাকা কান্না স্রোতের মতো বেরিয়ে এলো চন্দ্রার চোখ দিয়ে। এতদিন সে এই ভেবে সুখে ছিল যে জয়ানন্দ আছে, যে পৃথিবীতে সে বেঁচে আছে, এই পৃথিবীর উপর একই আকাশের নিচে। নক্ষত্র দেখতে দেখতে, নদী দেখতে দেখতে বেঁচে আছে। প্রেম সারা জীবন থাকে না, মুছে যায়। যা কিছু থাকে তা কেবল স্মৃতি। কিন্তু আজ তার চোখের সামনে নীরবে শুয়ে থাকা জয়ানন্দের মৃতদেহ চন্দ্রার মনের গভীরে বেঁচে থাকা স্মৃতিটুকুকেও কেড়ে নিল চিরতরে। জয়ানন্দ যদি ওর সামনে না মরে অন্য কোথাও মারা যেত, এই মৃত মুখ যদি ওকে দেখতে না হতো, তাহলে হয়তো এই যন্ত্রণা চন্দ্রার হতো না। এমন জীবন বিমুখতাও তৈরি হতো না ওর ভিতরে। হায় জীবন, এ কোন পাকচক্রে এনে ফেললে তুমি আমায়? উন্মাদ গলায় ভেঙে পড়ল চন্দ্রাবতী। পাগলের মতো হাত বোলায় মৃত জয়ানন্দের সারা শরীরে। ইতিমধ্যে সূর্য ডুবে গিয়ে আবার মেঘ জমে এসেছে পাতুয়ারি গ্রামের আকাশে। বৃষ্টি পূর্বের ঠান্ডা শীতল হাওয়াও বইতে শুরু করেছে। যে কোনো সময় আবার বৃষ্টি শুরু হবে। একবার ঘাড় ঘুরিয়ে পিছনে গ্রামের দিকে তাকালো চন্দ্রা। সে মনে মনে ভেবে নিয়েছে কি করবে। না, কোথাও কেউ নেই, থাকার কথাও না এই সময়। জয়ানন্দের ধুতির সঙ্গে নিজের শাড়ির আঁচল ভালো করে বেঁধে নিল চন্দ্রা। শেষবারের মতো ইষ্ট দেবতাকে স্মরণ করল। মনে মনে পাঠ করল শিব স্তোত্র। প্রায় সঙ্গে সঙ্গে আকাশ কাঁপিয়ে মেঘ ডাকতে শুরু করল। বৃষ্টি নেমে এলো ফুলেশ্বরীর জলে। দ্রুতই সেই বৃষ্টি রূপ নিল ঝড়ে। চন্দ্রাও আর অপেক্ষা করল না। জয়ানন্দের দেহ জড়িয়ে ঝাঁপ দিল ফুলেশ্বরীর জলে। নদীর গভীরে তলিয়ে যেতে যেতে শেষবার পুরনো প্রেমিকের ঠোঁটে চুমু খেল সে। আর ঠিক তখনই
বিদ্যুৎ চমকে উঠল পশ্চিম আকাশে, যে আকাশে একটু আগে ডুবে গেছে বিকেলের সূর্য। স্বপ্ন শেষ হলেও চারুর কিন্তু ঘুম ভাঙে না। অন্য একটা স্বপ্নের জগতে দৌড়ে যায় তার ঘুমন্ত মন। এবার সেই আবছা স্বপ্নটা, ঘষা কাঁচের ওপারে দাঁড়িয়ে থাকা কিছু মানুষ আর তাদের জীবনযাপন। একটি মেয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। মেয়েটির হাবভাব দেখে চারুর মনে হলো এই মেয়েটি মিথিলা। একটা জিনিস চারু খেয়াল করেছে, চন্দ্রাবতীর স্বপ্ন যখন সে দেখে তখন সে নিজেই চন্দ্রাবতী হয়ে যায়, কিন্তু এই স্বপ্নটাতে তা হয় না। এটা অনেকটা বায়োস্কোপের মতো। সে এখানে দর্শক, তার কাজ কেবল দেখে যাওয়া। চারু দেখল মিথিলা কারোর জন্য অপেক্ষা করছে, হাতের মোবাইলটায় বারবার সময় দেখছে। এমন সময় হঠাৎ এক চিলতে নতুন মেঘের মতো হাসি ফুটল মিথিলার গালে। চারু দেখল রাস্তার ওপাশ থেকে একটা ছেলে হাত নেড়ে মিথিলাকে ইশারা করছে। ওই ছেলেটাকে দেখেই হাসি ফুটেছে মিথিলার। এই ছেলেটি তাহলে প্রশান্ত। হঠাৎ অশ্রুতর ধাক্কায় ঘুম ভেঙে যায় চারুর। অশ্রুত বলল, চারু, চারু তোমার ফোন বাজছে অনেকক্ষণ ধরে। চারু। ব্যাগ থেকে ফোনটা বের করে চারু দেখল কৌস্তব কল করেছে। ঘুম ঘুম গলায় চারু ফোন রিসিভ করল। বল। টকবগে কণ্ঠে কৌস্তব জিজ্ঞাসা করল, কোথায় তুই? চারু ভুলেই গিয়েছিল ওর উত্তরবঙ্গ আসার ব্যাপারে কৌস্তব কিছুই জানে না। ও তাই মুখ ফসকে বলে ফেলল, এই তো শিলিগুড়ি যাচ্ছি। শিলিগুড়ি? কেন? এইবার চমকে উঠল চারু। আরে বোলপুর গিয়ে কলেজের এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, ওর বাড়ি শিলিগুড়িতে। ও বাড়ি ফিরছিল, আমাকে সঙ্গে নিয়ে এলো। কৌস্তব একটু অভিমান করে বলল, ও, আর তুই আমাকে এটা জানালি না পর্যন্ত? বাহ, তা আমায় বললে আমি স্টেশনে আসতাম। চারু বলল, আরে তুই কালকে চলে আয় না। এখন আছিস কোথায়, শিলিগুড়ি না কোচবিহার? কৌস্তব বলল, শিলিগুড়িতেই আছি। বেশ, কাল যাব। বলিস কখন যেতে হবে? ফোনটা কেটে দিয়ে চারু অশ্রুতকে জিজ্ঞাসা করল, আর কতক্ষণ অশ্রুত? অশ্রুত ঘড়ি দেখে বলল, এই তো আর মিনিট 10। সদরে ঢুকে গেছি আমরা। 11টার দিকে চৈতালির ফ্ল্যাটে পৌঁছল ওরা। অশ্রুতর শখ যদিও পূরণ হল না। আজ সকালেই রঞ্জন একটা কাজে কলকাতা চলে গেছে। এত রাতে কলকাতা জেগে থাকলেও শিলিগুড়ি প্রায় ঘুমন্ত। বাস স্ট্যান্ড পেরিয়ে সেই যে নির্জনতা ওদের টোটোর পিছু নিল, থামল একেবারে ফ্ল্যাটের দরজায়। মাঝে মধ্যে কেবল একটা দুটো নেড়ে কুকুর আর কালে ভদ্রে দু একটা অটো, টোটো, 4 চাকা, এছাড়া সারা রাস্তা ফাঁকা। সে রাতে আধঘুমের মধ্যেই চারু হঠাৎ খেয়াল করল সে আর স্বপ্ন দেখছে না। আজও মালাটা পরেই ঘুমিয়েছিল সে, কিন্তু তাও কোনো স্বপ্নের জগতে আজ সে পৌঁছতে পারল না। বরং উল্টে বারবার ওর ঘুম ভেঙে যাচ্ছিল অন্য এক স্মৃতি মনে পড়ায়। বোলপুর থেকে আসার সময় ট্রেনের দুলুনিতে তন্দ্রা মতো এসেছিল চারুর। তখন দু একবার অসতর্ক মুহূর্তে কেমন করে যেন ওর মাথা ঠেকেছিল পাশের সিটে। পাশের সিটে বসা অশ্রুতর কাঁধে। এর আগে একাধিক পুরুষের স্পর্শ পেয়েছে চারু। সেই সব স্পর্শেই আদিম আনন্দের জাগরণ হয় চারুর মনে। তবে একেবারে অচেনা প্রথমবার দেখা হওয়া একটা ছেলের প্রতি এমন টান চারুর তৈরি হবে সেটা সে আগে বুঝতে পারেনি। সে ভেবেছিল ক্রাশ খাওয়ার বয়স বুঝি পেরিয়ে এসেছে। 23-24 বছর বয়সে আর কেউ ক্রাশ খায় না, কিন্তু এখন নিজের চেনা শহর থেকে বহু দূরের এই রাত তার ধারণা ক্রমশ বদলে দিচ্ছে। বোলপুর থেকে ট্রেনে আসার সময় অশ্রুত
ওর আর সুতপার গল্প বলেছিল। সেই কথাগুলোই মনে পড়ছে চারুর। অশ্রুত বলেছিল, জানো, বড় ভালোবেসেছিলাম আমি সুতপাকে। আসলে ওই 18-19 বছর বয়সটা আদতে ভালোবাসারই বয়স তো। তখন কোনো দুশ্চিন্তা থাকে না, জীবন সংক্রান্ত কোনো সমস্যার নাগপাশ তখনও ঘিরে ধরে না। ওই সময় উন্মাদের মতো ভালোবাসা যায়, অকারণে ভালোবাসা যায়। সুতপাকে আমি অকারণেই ভালোবেসেছিলাম। সুতপার আগে আমি একটা মেয়ের সঙ্গে টুকটাক কথা বলতাম, স্কুল জীবনে যেটাকে আমরা অ্যাফেয়ার বলতাম আর কি, সেরকম। তবে ওই এক সামান্য কয়েকদিনের ইনফ্যাচুয়েশন। কলেজে উঠে আমি সুতপাকে আঁকড়ে ধরলাম। সুতপা চলে যাওয়ার পর আর কোনো স্টেডি সম্পর্কে আমি যেতে পারিনি। শরীরের খিদে একটা অন্য জিনিস, ওর সাথে প্রেমের কোনো সম্পর্ক নেই। প্রেম আর কোনোদিন আমার জীবনে আসেনি, হয়তো আসবেও না। চারু জিজ্ঞেস করেছিল, সুতপার সঙ্গে আর কোনোদিন তোমার দেখা হয়নি, কথা হয়নি? আর কখনো আমাদের কোনো যোগাযোগ হয়নি, ইচ্ছে করেই করিনি। সুতপা এখন আমার কাছে একটা স্মৃতি। আমি আর সেই আগের অশ্রুত নেই, হয়তো পুরোপুরি বদলে গেছি। এখন আর সুতপার সঙ্গে যোগাযোগ করেও কিছু হবে না, খামোখা দুজনের ঝামেলা বাড়বে, কি দরকার। আচ্ছা, আমার কথা অনেক হলো, এবার বলো তোমার কথা শুনি একটু। ওই ছেলেটা কে যে মাঝে মধ্যে ফোন করে, প্রেমিক? চারু কি বলবে ভেবে পেল না। খানিকক্ষণ চুপ থেকে মাথা নেড়ে বলল, না, প্রেমিক না, বন্ধু বলতে পারো। আমি অনেক আগেই ঠিক করে নিয়েছিলাম কলেজ ইউনিভার্সিটিতে থাকতে সিরিয়াস প্রেম করব না। ওই সময়টা আনন্দ করে বেড়ানোর সময়। এখন সিরিয়াস প্রেম মানে টুকটাক ঝামেলা, ঝগড়া, ইনসিকিউরিটি, জেলাসি, এসব নিয়ে আমি থাকতে পারবো না। কিছু ক্যাজুয়াল সম্পর্কে জড়িয়েছিলাম, ব্যাস ওইটুকুই। অশ্রুত জিজ্ঞেস করল, আর প্রেম? একটা দীর্ঘশ্বাস ফেলল চারু। প্রেম বেশ কয়েকবার আশপাশ করেও আসতে পারেনি আমার জীবনে, সেটা হয়তো খামখেয়ালির কারণ। একটা ছেলে ছিল, আমি তখন প্রেসিতে সবে ঢুকেছি, ও তখন ফাইনাল ইয়ার। রোজ টিফিনে আমায় একটা করে কবিতার লাইন লিখে দিত, তাও সেটা কাগজে না, শুকনো পাতায়। আমি প্রথমে কিছুদিন জমিয়েছিলাম পাতাগুলো, তারপর একদিন সব ফেলে দিলাম। কিছুদিন পর ছেলেটার অনার্স শেষ হয়ে গেল, কোথায় যেন চলে গেল ছেলেটা। ও ছেলেটা না চলে গেলে আমি ওর সাথে প্রেম করতাম, হয়তো হয়তো করতাম আর কি। কিন্তু ওই যে চলে গেল, তারপরে আমি আর বাধা পড়িনি। আর এই যে এই ছেলেটা, এর সঙ্গে বাধা পড়বে? মুচকি হাসল চারু। না, তা মনে হয় না। প্রথমে দু একবার ভেবেছিলাম পড়লেও পড়তে পারি, কিন্তু এখন মনে হচ্ছে না, আর হবে না। বড্ড বাজে প্রশ্ন করে, এত প্রশ্ন আমার ভালো লাগে না। অশ্রুতর কথা ভাবতে ভাবতেই কখন যেন ঘুমিয়ে পড়েছিল চারু। সকালে নীলিমার ডাকে ঘুম ভাঙল ওর। নীলিমা জিজ্ঞেস করল, চা খাবে? বেশ, চলো, তোমার মাসির দোকানে চা খাইয়ে আনি, আমাদের মেসটাও দেখিয়ে আনবো তোমায়। অশ্রুত জিজ্ঞেস করল, আজ কোন স্বপ্ন দেখলে? অশ্রুতর প্রশ্নটা শুনে হঠাৎ চমকে উঠল চারু। সত্যি তো, আজ তো কোনো স্বপ্ন দেখেনি সে, অথচ মালা পরেই সে ঘুমিয়েছে। একটু বোকা বোকা চোখে ওদের দিকে তাকিয়ে বলল, না, আজ আর কোনো স্বপ্ন দেখলাম না। অশ্রুত বলল, হয়তো স্বপ্নগুলো এত দূর পর্যন্তই ছিল। তাকে ছাড়ো, চলো চা খেয়ে আসি। বিকেলের দিকে আমরা তমালিকার সঙ্গে দেখা করতে যাব। ফ্ল্যাটের দরজা পেরিয়ে রাস্তায় নামল তিনজন। শীতের সকাল, ঘড়িতে তখন 7:30 বাজে। সমতলের শীত আর উপত্যকার শীতের মধ্যে এতটা পার্থক্য যে থাকে, সেটাই প্রথম টের পেল চারু। শিলিগুড়ির শীত কলকাতার শীতের চেয়ে অনেক গুণ বেশি সুচারু আর তীক্ষ্ণ। ওর মাঝারি পুরু কার্ডিগানের ফাঁক ফোকর দিয়ে ঠিক সেঁধিয়ে যাচ্ছে শরীরে। থেকে থেকে তাই শিউরে উঠতে হচ্ছে চারুকে। পথে যেতে যেতে চারু বলল, আচ্ছা, তোমরা কেউই প্রশান্তকে কখনো দেখোনি সামনাসামনি? নীলিমা ঘাড় নাড়ল। আমি একবার ছবিতে দেখেছিলাম, মিথিলাই দেখিয়েছিল। তখন বলেছিল বন্ধু, ভবিষ্যতে প্রেম হলেও হতে পারে, এইসব।
ফেসবুকে খুঁজে পাওনি? না গো, যত প্রশান্ত আছে সব প্রোফাইল দেখেছিলাম আমরা সে সময়। ওই রকম চেহারা কেউ ছিল না। কথাও তো তাহলে কোনোদিন হয়নি তোমাদের? না, কিছুই না। ছেলেটার জাস্ট নাম জানতাম, কোথায় বাড়ি, কেমন দেখতে, কিচ্ছু জানতাম না। আলিপুরদুয়ার ইউনিভার্সিটি একটা ভাঁওতা ছিল, ওরকম চেহারা কাউকে খুঁজে পাওয়া যায়নি সেখানে। এখন রাস্তাঘাটে কোথাও প্রশান্তকে দেখলে চিনতে পারবে? হ্যাঁ, হয়তো পারবো। ওর চেহারায় একটা বিশেষত্ব ছিল, ডান ভুরুটা মাঝখান দিয়ে কাটা। ছবিটা দেখেই আমি জিজ্ঞেস করেছিলাম এটা স্টাইল নাকি অ্যাক্সিডেন্ট। মিথিলা বলেছিল ছোটবেলা সিঁড়ি থেকে পড়ে গিয়ে কেটে গেছিল। অশ্রুত আর নীলিমা দুজনের কেউই খেয়াল করল না। প্রশান্তর চেহারার বর্ণনা শুনে হঠাৎ করেই চমকে কেঁপে উঠল চারুর চোখ। একখণ্ড সন্দেহের মেঘ ক্রমশ ঘিরে ধরতে লাগল ওর মন। মাসির দোকানের চাতালে বসে চা খেতে খেতে অশ্রুত সামনের একটা 3 তলা বাড়ি দেখিয়ে বলল, ওই যে ওটাই ছিল মিথিলাদের মেস। এখন বোধহয় মেস তুলে দিয়েছে, না রে নীলিমা? নীলিমা ঘাড় নাড়ল। হ্যাঁ, লাস্ট ইয়ার বাড়িটা বিক্রি হয়ে গেল তো, তারপর থেকে ফাঁকা পড়ে আছে। চারু জিজ্ঞেস করল, আচ্ছা, মিথিলার মা আর ভাই এখন কোথায় থাকে? বাঁশগা? অশ্রুত ঘাড় নাড়ল। হ্যাঁ, ওরা ওখানেই থাকে। ওর ভাই অবশ্য এখন কলেজে উঠেছে, কোথায় পড়ে সেটা জানি না। আরও কিছুক্ষণ পর এই কথা সে কথা বলে ওরা 3 জন উঠে পড়ল। ফেরার সময় চারু বলল, অশ্রুত, আমার ওই বন্ধুটা আসছে আমার সঙ্গে দেখা করতে। ওর বাড়ি শিলিগুড়িতেই, তোমাকে বলা হয়নি হয়তো। আমাকে একটু বাস স্ট্যান্ডে যেতে হবে। তোমরাও চলো নাকি? এই কি, তোমার পার্সোনাল সাক্ষাতে আমরা গিয়ে কি করব? আরে না না, দূর, ওরকম পার্সোনাল কিছু না, চলো না। 11:10 কৌস্তবের বাস এসে দাঁড়ালো স্ট্যান্ডে। ওরা 3 জন স্ট্যান্ডের বাইরের ফুটপাতে দাঁড়িয়েছিল। চারু কৌস্তবকে ফোন করে ওখানেই আসতে বলল। দূর থেকে কৌস্তব যখন ওদের দিকে হেঁটে আসছিল তখন চারুর দেখা দেখি অশ্রুত আর নীলিমাও তাকিয়েছিল কৌস্তবের দিকে। তখনও খুব একটা স্পষ্ট হয়ে ওঠেনি কৌস্তবের চেহারা। সময়ের সঙ্গে সঙ্গে ওর চেহারা যত স্পষ্ট হতে থাকল, নীলিমার চোখের ভ্রুকুটি ততই বাড়তে লাগল। শেষে কৌস্তব যখন একেবারে সামনে এসে দাঁড়ালো তখন রীতিমতো উত্তেজনায় ফেটে পড়ল নীলিমার দৃষ্টি। এক হাতে ও খামচে ধরল অশ্রুতকে। অশ্রুত তখনও কিছু বুঝে উঠতে পারেনি। ওর একটা খটকা যদিও লাগছিল, কিন্তু খটকাটা ঠিক কোথায় তাও নিজেও ধরতে পারছে না। এদিকে অশ্রুত আর নীলিমাকে দেখে কৌস্তবের চেহারাও ক্রমশ বদলে যাচ্ছে। একটা অদ্ভুতুড়ে কালো ছায়া নেমে আসছে ওর মুখে। কেবল চারু নির্বিকার মুখে দাঁড়িয়ে আছে। এক পর্যায়ে ওই কথা বলল। সহজ গলায় চারু বলল, নীলিমা, অশ্রুত, এ হলো আমার বন্ধু কৌস্তব। আর কৌস্তব, এ হলো নীলিমা আর ও অশ্রুত, মিথিলার বন্ধু। মিথিলাকে চিনিস তো? চারুর কথা শেষ না হতেই কৌস্তব ঝাঁপিয়ে পড়ল অশ্রুত আর নীলিমার ওপর। ভাগ্যিস স্ট্যান্ডের আশেপাশে প্রচুর লোক ঘোরাফেরা করছিল। ওরা এসে কৌস্তবকে টেনে হিঁচড়ে সরিয়ে নিল। একটা লোক জিজ্ঞাসা করল, কি ব্যাপার দাদা? সকাল সকাল মেয়েদের সঙ্গে সব কি হচ্ছে রাস্তাঘাটে? ঝামেলা বাঁধাচ্ছেন? হ্যাঁ? অশ্রুত হাঁপাতে হাঁপাতে বলল, ওকে ছাড়বেন না, ধরে রাখুন। 4 বছর ধরে এই ক্রিমিনালটাকে খুঁজছি আমরা। ধরে রাখুন ওকে, আমি থানায় ফোন করছি, ধরুন। এবার অবশ্য আর পুলিশ হেলাফেলা করল না। সেবার প্রশান্ত ওরফে কৌস্তবের বাবা প্রচুর টাকা দিয়ে ছেলের নামটাকে পুরোপুরি সরিয়ে রেখেছিলেন কেস থেকে। এবার তিনি আর সেটা পারলেন না। যেসব অফিসাররা টাকা খেয়েছিল তখন, তারা এখন আর কেউ থানায় নেই, সবাই নতুন। পুলিশের জিজ্ঞাসাবাদের সময় কৌস্তব নিজেই স্বীকার করল অপরাধ, কিন্তু তখনও কেউ জানত না এই কেসের একটা মেজর টুইস্ট বাকি আছে এখনো। কৌস্তবই সেটা জানিয়েছিল পুলিশকে। জেরার এক পর্যায়ে কৌস্তব জানায়,
মিথিলাকে মেরে ফেলার আমার কোনো ইচ্ছে ছিল না। আর আমরা তো চেয়েছিলাম মিথিলা আমাদের জীবন থেকে সরে যাক, সেই মতো আমরা প্ল্যান করেছিলাম। সেদিন মিথিলার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আমি, সেই রকম প্ল্যান করে ভেবেছিলাম মিথিলাকে আমার আর তমালিকার প্রেমের ব্যাপারে সবটা খুলে বলে দেবো। কিন্তু তার আগেই তমালিকা আমাকে ফোন করলো। ওর ফোন কলটা দেখে মিথিলা বড্ড ভায়োলেন্ট হয়ে ওঠে, আমাকে চড়থাপ্পড় মারতে শুরু করে। ও তখন আমি আচমকা ঠেলা দিই আর ও জলে পড়ে। ওর ব্যাগ ফ্যাগ আমি সব জলে ফেলে দিয়েছিলাম। সব কোনো প্রমাণ রাখো, কোনো প্রমাণ। পুলিশ যখন কৌস্তবের এই স্বীকারোক্তির কথা অশ্রুত আর নীলিমাকে জানায়, স্তব্ধ হয়ে যাওয়া ছাড়া আর কিছুই করার ছিল না ওদের। ওরা যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। তমালিকা, ওদের তমালিকা, যে মেয়েটাকে ওরা সবাই বোকা ইমোশনাল ভাবত, সেই মেয়েটা এত বছর ধরে সবটা জেনেও চুপচাপ চেপে গেছে সবার থেকে। অশ্রুত তবু একবার পুলিশকে জিজ্ঞাসা করল, কৌস্তব সব বানিয়ে মিথ্যে বলছে না তো? ওসি সুব্রত বিশ্বাস বলল, সেটা তো তমালিকাকে জেরা করলেই জানা যাবে। ওকে আনতে লেডি অফিসার পাঠানো হয়েছে, গেছে ওরা। দুজন মহিলা পুলিশের সঙ্গে তমালিকা যখন থানায় ঢুকছে, তখন নীলিমা, অশ্রুত আর চারু ওরা সবাই থানার বারান্দায় বসে। তমালিকা আর চোখে একবার অশ্রুতকে দেখে শিউরে উঠে সেই চোখ নামিয়ে নিল, আর ঘুরেও দেখল না। নীলিমা বলল, তমালিকা তো তখন চন্দনের সঙ্গে প্রেম করতে বলে জানতাম। অশ্রুত ঘাড় নাড়ল, আমি জানি না ভাই, ওদের তখন ব্রেকআপ ফেজ চলছিল না, চন্দন হায়দ্রাবাদ যাচ্ছিল। খুব বেশি জেরা করতে হলো না তমালিকাকে। একটা দুটো প্রশ্ন করতেই সে সব স্বীকার করে নিল। তমালিকা পুলিশকে যা জানিয়েছিল তা সংক্ষেপে দাঁড়ায়, চন্দন আর ওর সম্পর্কের তখন ভাঙাচোরা অবস্থা। চন্দন হায়দ্রাবাদ চলে যাবে, এমন সময় ফেসবুকে প্রশান্তর সঙ্গে ওর আলাপ হয়। প্রথমে প্রশান্ত ওকে চিনতে পারেনি, আর ও প্রশান্তকে চিনতে পারেনি। যতদিনে ওরা দুজন দুজনকে চিনল, ততদিনে জল অনেক দূর গড়িয়ে গেছে। তখন প্রথমে ওরা দুজনে ভাবল যে মিথিলাকে সরাসরি সবটা জানিয়ে দেবে। তারপর প্রশান্তই আইডিয়াটা দিল। প্রশান্ত বলল, তোমাকে সামনে আসতে হবে না, আমি চাই না তোমাদের বন্ধুত্বটা এভাবে ভাঙুক। আমি 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 অন্যভাবে মিথিলাকে বুঝিয়ে বলবো। হ্যাঁ, অন্যভাবে আমি ভাবছি, আমি দেখছি। সেই মতো ওরা দুজনে পুরোটা প্ল্যান করল। কিন্তু তারপর কি থেকে যে কি হয়ে গেল তা তমালিকা নিজেও বুঝতে পারেনি। এই ঘটনার পর প্রশান্তর সঙ্গে যখনই ও যোগাযোগ করার চেষ্টা করেছে, ফোন বন্ধ। প্রশান্তর বাড়িও চিনত না, তাই ও কোনো রিয়্যাক্ট না করে পুরো ঘটনাটা চেপে গেছে। যদি মুখ খোলে তাহলে সব দোষ ওর ওপর এসে পড়বে। থানার কাজ মিটিয়ে সন্ধে পেরিয়ে চৈতালির ফ্ল্যাটে ফিরল ওরা তিনজন। মিথিলার খুনি কৌস্তব আর সহায়তাকারী তমালিকা, এরা দুজনেই এখন পুলিশ কাস্টাডিতে। 4 বছর ধরে যে দুঃসহ স্মৃতি ওদের কুরে কুরে খাচ্ছিল, সেই স্মৃতির অধ্যায় অবশেষে বন্ধ হল। যদিও ওরা কোনোদিন ভাবতেও পারেনি এই স্মৃতি শেষবারের মতো এরকম একটা ধাক্কা দিয়ে যাবে, যে ধাক্কা সারা জীবনের মতো ওদের ঘুমে দুঃস্বপ্ন হয়ে নেমে আসবে যখন তখন। নামমাত্র ডিনার সেরে নীলিমা বলল, আমি শুনলাম ভাই, আজ আর জেগে থাকা শক্তি নেই আমার। ডিনার সেরে ওরা সবাই ব্যালকানিতে বসেছিল। পুলিশ স্টেশনে দেখা তমালিকার মুখটা কুৎসিত দিগন্ত রেখার মতো অনবরত ভেসে উঠছে ওদের দৃষ্টিসীমায়। এইমাত্র নীলিমা আর চৈতালি শুতে গেল। চারুও উঠবো উঠবো করছিল, যদিও শেষ পর্যন্ত কি একটা অদৃশ্য টানে বসে রইল অশ্রুতের পাশের চেয়ারে। ঘড়ির কাঁটা ক্রমে 12টা।
একটা পেরিয়ে দুটোর দিকে ছুটছে। কারো চোখেই ঘুম নেই। শেষে আর নিজেকে ধরে রাখতে না পেরে চারুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলল শ্রুত। অস্ফুট কণ্ঠে কি যে ও বলল তা চারু বিন্দু মাত্র বুঝতে পারল না। কান্না যখন ধরে এলো তখন অশ্রুত বলল, জানো তো চারু, প্রিয়জনের মৃত্যু কষ্ট দেয়, এই কথা সত্য, কিন্তু তবু সেটাকে আমরা ধীরে ধীরে মেনে নিতে পারি, কারণ আমরা জানি মৃত্যুই আমাদের চূড়ান্ত রাস্তা। কিন্তু কাছের মানুষ, যাকে এতটা বিশ্বাস করেছি, সেই মানুষ যখন বিশ্বাসঘাতকতা করে তখন যে কষ্ট হয় তা বর্ণনা করা। চারু অশ্রুতর চুলে হাত বুলিয়ে দিতে দিতে ওকে বলল, যাও ঘুমাও, এখন আর ভেবো না, যাও। আর হ্যাঁ শোনো, একটা কথা বলি, ভেবেছিলাম পরে বলবো, কিন্তু এখন মনে হচ্ছে বলেই ফেলি। সারা পৃথিবী আমাকে চারু নামে ডাকে, তুমি চাইলে আমাকে লতা নামে ডাকতে পারো। এই নামটা এতকাল আমি লুকিয়ে রেখেছিলাম, কারোর সামনে বের করিনি। তুমি যদি চাও এই গোপন নামটা আমি তোমায় দেব।